হাসিনা প্রত্যাপন, এই একটা বিষয় আমি আসলে জিজ্ঞাসা করছিলাম আপনাকে, কোন বিষয়গুলোকে দুষ্ট, অসত্য বা বিদ্বেষপূর্ণ বলে মনে হয়েছে আমাদের প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বক্তব্যে? আপনি একটা বলছিলেন প্রত্যাপন, আর কি আছে? আরেকটা হচ্ছে যে মানে যেভাবে ব্যাপারটাকে ফরম্যাট করা হয়েছে পুরো মিটিংটাকে, সেখানে উনি ওনার ফেসবুকের পাতেও অনেক কিছু বলেছেন আর কি, প্রাইমারিলি এটা। বাট যেটা মনে হলো যে একটা সর্ট অফ ভারত যেন চাপে পড়ে এই জায়গাটায় এসছে, উইচ ইজ ট্রু, যে ভারত এই জায়গাটা চাপে পড়ে এসছে। কোন জায়গাটা সেটাকে এই যে প্রফেসর ইউনূসের সঙ্গে যে কথা বলার ব্যাপারটা, দীর্ঘ ৮ মাস ভারত কোনোভাবেই এনগেজ করতে চায়নি প্রফেসর ইউনূসের সঙ্গে। হঠাৎ কি ঘটলো যে প্রফেসর ইউনূসের সঙ্গে দরকার হলো একটা থার্ড কান্ট্রিতে ওনার সঙ্গে দেখা করার ব্যাপার নিয়ে। তো আমি যেটা জানতে পেরেছি সেটা হলো যে এক ধরনের প্রিপারেশন অলরেডি চলছিল 1st of April থেকে বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের অফিসে, যে এরকম কিছু একটা ঘটতে চলেছে। 1st of এপ্রিলে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে ফরেন মিনিস্ট্রিতে ইনস্ট্রাকশন যায় ফাইল তৈরি করার এই প্রফেসর ইউনূস আর মিস্টার মোদির মধ্যে যে বৈঠক হবে সেটা নিয়ে। না, সেটা অন্তত 3 দিন লাগলো সেটাকে ম্যাচিওর হতে। 3 তারিখে দু দেশের নেতারা পৌঁছলেন ব্যাংককে। আমরা দেখলাম যে তারা অত্যন্ত গম্ভীর ভাবে আর কি, স্টোনি ফেসড হিসেবে ওনারা একটা স্টেজ শো দেখলেন, থাইল্যান্ডের ভার্সন অফ রামায়ণ আর কি। তাদের মধ্যে কোনো কথাবার্তা এক্সচেঞ্জ হয়নি, কোনো কিছুই হয়নি। আর হঠাৎ আমরা দেখলাম 4 তারিখে সামিটের সাইড লাইনে, মেন যে বিমস্টেকের সামিট হলো তার সাইড লাইনে তারা মিট করলেন প্রায় আধা ঘন্টা। সেখানে আমরা এটাও দেখলাম যে ইন্ডিয়ান সাইড প্লেড হোস্ট টু ডক্টর ইউনূস। তো মিস্টার মোদি দাঁড়িয়েছিলেন, তারপরে আমাদের যারা অফিসিয়ালস ছিল তারা দাঁড়িয়ে উঠলেন, আর ডক্টর ইউনূস এলেন। তারপরে তাদের মধ্যে একটা হ্যান্ডশেক হলো, কথাবার্তা হলো। তারপরে যাই হলো, মানে যা ডিসকাশন হলো, সাবস্ট্যান্টিভ যে ডিসকাশনটা হলো, সেটা তো উই ওয়ার নট প্রিভি টু দ্যাট। কিন্তু আমরা একমাত্র ভাবে যেটা জানতে পারলাম সেটা হলো ভারতীয় স্টেটমেন্ট যেটা ইস্যু হলো, সেটাতে ভারতের তরফ থেকে যে যে পয়েন্টস গুলো কভার হলো, ইনক্লুসিভ ইলেকশন হবে, ডেমোক্রেসি বজায় থাকবে, আর তার সঙ্গে হিন্দু মাইনরিটিসদের নিয়ে যে ব্যাপারটা সেটা ডিসকাস হলো। তো এই জিনিসগুলো কিন্তু আমি জানি না, এই জিনিসগুলো হয়তো শফিকুল আলম খুব একটা হাইলাইট করেননি আর কি। কিন্তু একটা জিনিস যেটা আমি ইন্ডিপেন্ডেন্টলি বলতে চাই, যেটা আমি নিজে অবজার্ভ করলাম, সেটা হলো যে মিস্টার শফিকুল আলম যাই বলে থাকুন বা না বলে থাকুন, বা ইন্ডিয়ান স্টেটমেন্টের থেকে যেটা আমি জানতে পারলাম, একটা জিনিস বুঝলাম যে 8 মাসের মধ্যে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়েছিল। একটা হচ্ছে যে ইলেকশন নিয়ে, বাংলাদেশে কবে ইলেকশন হতে পারে। তো ভারতীয় স্টেটমেন্টের থেকে বুঝলাম যে যা ইলেকশন হবে সেটা ইনক্লুসিভ হওয়া উচিত। তার মানে যে আওয়ামী লীগকে সেই ইনক্লুসিভ ফ্রেমওয়ার্কের মধ্যে রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা বুঝলাম হলো যে
হিন্দুদের বিরুদ্ধে যে অত্যাচার, যে পারসিকিউশন, যে ভায়োলেন্স হয়েছে সেটা নিয়ে বলা হয়েছে। কিন্তু দুটো জিনিস তার থেকে আমি নোটিস করলাম, হয়তো এক্সপ্লিসিটলি ইন্ডিয়ান স্টেটমেন্টে বলা হয়নি। একটা হলো যে ইলেকশনটা ফ্রেমওয়ার্কটা কি হবে, সেই ইলেকশনটা কবে নাগাদ হওয়া উচিত, সেটা কিন্তু ভারতীয় স্টেটমেন্টে রিফ্লেক্টেড হয়নি। ওয়েরাজ বাংলাদেশে কিন্তু এটা নিয়ে এক ধরনের ভালো দীর্ঘ চর্চা চলেছে, যার ভিত্তিতে কিন্তু এটি আসলে ভারত তার বলবে basis- কেন? ইলেকশনটা কবে হবে বা ফ্রেমওয়ার্ক হবে কি, সেটা আসলে ভারত বলবে কেন? মানে ভারত এটার বলার এখতিয়ারও রাখে কিনা? নির্বাচন বাংলাদেশে, ভারত কেন বলবে? নিশ্চয়ই, কেন কিনা এটা তো স্টেবিলিটির ফ্যাক্টর, একটা রিজিওনাল স্টেবিলিটি দরকার। আমরা দেখছি যে এটার সঙ্গে সেকেন্ড পয়েন্টটা জড়িত, যেটাতে আমি আসছি আর কি, সেটা হলো যে যদি ইলেকশন না হয় তাহলে তো একটা ইনস্টেবল, একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ রয়ে যায়। সেটার ইম্প্যাক্ট কিন্তু ইন্ডিয়াকেই বহন করতে হবে। কেন কিনা অনেকভাবে বলা হয়েছে নর্থ ইস্টের ব্যাপার। প্রফেসর ইউনুস দুবার উনি যখন পাওয়ার অ্যাজিউম করলেন, ওনার প্রথম স্টেটমেন্টই ছিল কিন্তু ইন্ডিয়ার নর্থ ইস্টকে কেন্দ্র করে। সেভেন আর তারপরে যখন সিস্টার্স বলেছিলেন। রাইট রাইট আর তারপরে যখন উনি চায়না গেলেন, তখনও উনি সেভেন সিস্টার্স কে রেফার করলেন আর কি। সো অবভিয়াসলি এটা ডাইরেক্টলি ভারতের ফরেন পলিসি বলেন বা ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্স বলেন, সেটাকে ইমপিঞ্জ করে। তো সেখানে ভারতের লোকাল স্ট্যান্ডাই একটা আছে, সেটা যেই বলুক, মানে নেই বা মানে আছে আছে। মানে তো ভারত তার নিজের স্বার্থে বাংলাদেশে একটা নির্বাচন চায়, ইনক্লুসিভ নির্বাচন চায়। আমি এই ইনক্লুসিভ নিশ্চয়ই। নির্বাচনের জায়গায় চন্দন নন্দী বিশেষ করে আসতে চাই, আপনার কাছে আরেকটু জানতে চাই, কিন্তু একটা পয়েন্ট মিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে চাপে পড়ে এই বৈঠকটিতে গেল ভারত বা নরেন্দ্র মোদী বৈঠকে বসলেন, কার চাপে পড়লেন? ইটস ভেরি সিম্পল। এটার মধ্যে তো মানে আমার মনে হয় বাংলাদেশের পত্রিকাও এটা ঠিক করে লিখছে না, ইন্ডিয়ান পত্রিকাও সেটা ঠিক করে লিখছে না। সেটা হচ্ছে আমেরিকান চাপে এসে পড়েছে। কেন কিনা দেখুন, বাংলাদেশ কিন্তু এই পুরো স্কিম অফ থিংস এ ইজ ভেরি ইনসিডেন্টাল। মানে ইনসিডেন্টাল হলো হচ্ছে, আমি তার বাংলা হয়তো বলতে পারবো না, আমার বাংলায় কাঁচা, কিন্তু আমার মনে হয় দ্য মেন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মেন ফোকাস কিন্তু হচ্ছে মিয়ানমার। লেটস বি ভেরি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। বাংলাদেশ হচ্ছে একটা স্টেপিং স্টোন তার জন্য। বাংলাদেশ থেকে বাংলাদেশের সঙ্গে রাখাইন স্টেটের একটা বর্ডার আছে। তো সেখানে এই চাপটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে এসছে, আমার যতখানি আমার কাছে যা ইনফরমেশন আছে। তার আগে আপনি দেখবেন অনেকেই জানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন লেফটেন্যান্ট জেনারেল, মিস্টার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল বলে, উনি এসে একদিনের জন্য এলেন, তার 24শে মার্চ এলেন, 25শে মার্চ উনি ফেরত চলে গেলেন। সেটা নিয়ে হয়তো আলাদা ডিসকাশন হতে পারে, কিন্তু এটা অন্তত প্রুভ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ হচ্ছে রাখাইন স্টেটে বা মিয়ানমারে যা ঘটছে সেটাকে কিভাবে হ্যান্ডেল করা, আর তার জন্য বাংলাদেশ কি রোল প্লে করতে পারে না। কিন্তু এখানে ভারতকে চাপ দেয়া কেন? মানে ভারত মিয়ানমারের সাথে বাংলাদেশের কি হচ্ছে সেটাতে জি ভারতের একটা ইন্টারেস্ট আছে মিয়ানমারে। ভারতের অনেকগুলো প্রজেক্ট ইনভলভ আছে, অন্তত 3টে প্রজেক্ট ইনভলভ আছে, যেগুলো আর কি ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি আগে ছিল, এখন লুক ইস্ট পলিসির সঙ্গে খুব স্ট্রংলি যুক্ত। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের কালাদান প্রজেক্ট, আর যেটা হচ্ছে সিটওয়ে হচ্ছে রাখাইন স্টেটের ক্যাপিটাল, সিটওয়ের সঙ্গে যুক্ত। আরেকটা হচ্ছে প্যালেটুয়া হচ্ছে একটা ছোট টাউন, পোর্ট টাউন, রিভার পোর্ট, যেটা হচ্ছে চিন স্টেট, রাখাইন স্টেটের উত্তরে, যেখানে ভারতীয়দের একটা প্রজেক্ট আছে সেই পোর্টের ডেভেলপমেন্টের।
এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রজেক্টস, যেগুলো হচ্ছে ভারতের লুক ইস্ট পলিসির সঙ্গে অ্যাক্ট ইস্ট পলিসির সঙ্গে জড়িত। তো সেগুলোকে যদি ভারত সিকিউর না করতে পারে, তাহলে ভারতের এই যে লুক ইস্ট বা অ্যাক্ট ইস্ট পলিসি, সেটা কমপ্লিটলি ফেল করে যায়। তো সেগুলোকে রক্ষা করার জন্য ভারতের একটা ইন্টারেস্ট আছে। হ্যাঁ, কিন্তু যুক্তরাষ্ট্র কেন চাপ দেবে? রাইট, যুক্তরাষ্ট্র এর জন্য চাপ দেবে কেন কিনা এই জায়গাটা এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছে যেখানে চায়না ইজ দি অবভিয়াস টার্গেট। তো চায়না মিয়ানমারে খুবই ডিপলি এন্ট্রেঞ্চড। চায়না মিয়ানমারের যে মিলিটারি হুন্টা রেজিম আছে সেটাকে সাপোর্ট করে। টিল রিসেন্টলি চায়না আরাকান আর্মিকেও সাপোর্ট করত, কিন্তু যা বোঝা যায় বা শোনা যায় বা আমাদের সূত্ররা যা বলে আর কি, যে ওভার দ্য লাস্ট 5-6 মান্থস ইন্ডিয়াও কিন্তু আরাকান আর্মির সঙ্গে একটা এনগেজমেন্টের জায়গায় এসছে নিজের ওই 3টে প্রজেক্টগুলোকে বাঁচাবার জন্য। আর মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু আরাকানদের সঙ্গে এনগেজ করেছে একটা জায়গায় এসে। তো আরাকান আর্মি কিন্তু চাইছে রাখাইন স্টেটটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হিসেবে ডিক্লেয়ার করার জন্য, বা সেটাকে ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখনো সেই প্রজেক্টটা বা সেই মিলিটারি অবজেক্টিভটা এখনো কমপ্লিটলি ফুলফিল হয়নি। 3টে ইম্পর্টেন্ট টাউনশিপ এখনো আরাকান আর্মির দখলের বাইরে। একটা হচ্ছে সিথওয়ে, সেটা হচ্ছে রাখাইন স্টেটের ক্যাপিটাল। আরেকটা হচ্ছে চকফিউ, যেখানে অন্তত $7 to 8 বিলিয়ন এর চাইনিজ ইনভেস্টমেন্ট আছে। আরেকটা হচ্ছে মানং বলে একটা জায়গা। তো এই 3টে জায়গা ইম্পর্টেন্ট টাউনশিপ এখনো আরাকান আর্মির কন্ট্রোলের বাইরে আছে। তো ওরা যেটা চাইছে হচ্ছে এই দুটো ইম্পর্টেন্ট জায়গা, একটা হচ্ছে সিথওয়ে আর একটা হচ্ছে চকফিউ। চকফিউ প্রাইমারিলি কেন কিনা সেটা হচ্ছে একটা ইকোনমিক হাব, আর সিথওয়ে বিকজ ইট ইজ দি ক্যাপিটাল অফ রাখাইন। এখন সেটার জন্য আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় প্রজেক্ট আছে, সেটা আমরা নানানভাবে দেখেছি। এটা হচ্ছে বার্মা অ্যাক্টের মাধ্যমে কিভাবে মিয়ানমারে তারা ডেমোক্রেসি আনতে চায়, তারা হিউম্যান রাইটস প্রোটেক্ট করতে চায়, আর তারা ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চায়। এগুলো হচ্ছে 3টে প্রাইমারি অবজেক্টিভ। তারা হয়তো সেটার সঙ্গে কোনো মিলিটারি অবজেক্টিভ জোড়েনি, কেন কিনা দ্যাট উড বি, সেটাকে মিলিটারি হিসেবে দেখতে গেলে সেটা একটা প্রবলেম হয়ে যেতে পারে। তো তারা এই 3টে ফ্রন্ট দিয়ে সেটাকে ফোকাসে রাখতে চায় বার্মা অ্যাক্ট। তো এখন সেই বার্মা অ্যাক্টটাকে যখন যদি অ্যাচিভ করতে হয়, রাখাইন হলো একটা ইম্পর্টেন্ট স্টেট। তাছাড়া আমরা দেখছি অন্যান্য জায়গায় কাচিনসরা আছে, ক্যারেনিজরা আছে, অন্যান্য যারা ইনসার্জেন্ট আউটফিটস গুলো আছে তারা অপারেট করছে। তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কি সম্পর্ক সেটা আমি হয়তো পার্সোনালি জানি না, বাট রাখাইনে সার্টেনলি এটা দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের। আর সেই জন্যই কিন্তু বুঝতে পারছি যে যুক্তরাষ্ট্রের একটা ইন্টারেস্ট আছে, কিন্তু এই বৈঠকে তো এরকম কিছু আলোচনাই হলো না, হয়েছে কি? নিশ্চয়ই হয়নি। আর সেটাই হলো ইম্পর্টেন্ট থিং। আরো অনেক কিছু জিনিস আলোচনা হয়নি যেগুলো ইন্ডিয়ার কনসার্ন ন্যাচারালি হতে পারে। এক হচ্ছে ইলেকশন তাড়াতাড়ি করা, যাতে কি একটা লেজিটিমেট সরকার বাংলাদেশে থাকে। 2 নম্বর হচ্ছে যেটা আমরা আগেও শুনেছি বাংলাদেশে, সেটা ইদানিং সবাই জানে, সেটা হচ্ছে ইসলামী জঙ্গিদের একটা উত্থান। আমি এটা এই জন্য বলছি যে মার্চ মাসের 26 তারিখে আমাদের ফরেন সেক্রেটারি ভারতের যে একটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি হয়, প্রত্যেকটা রেগুলেটরি মিনিস্ট্রি একটা করে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি হয়,
সেটা নানান দলের এমপিসদের নিয়েই হয়, সেগুলো রাজ্যসভার হয় আর লোকসভার এমপিদের মিলিয়ে এই কমিটিটা হয়। সেখানে কিন্তু 26 তারিখে আমাদেরই ফরেন সেক্রেটারি এই জিনিসটা হাইলাইট করেছিলেন যে বাংলাদেশে একটা ইসলামী উত্থান হচ্ছে, তার জন্য তারা এভিডেন্স প্রেজেন্ট করেছিল যে এই ইন্টারিম সরকারের কনসার্ন মিনিস্ট্রি বাংলাদেশে কিছু হার্ডকোর টেররিস্টদের প্রিজন থেকে মুক্ত করে দিয়েছে। তো এগুলো তারা বলেছিল তাদের স্টেটমেন্টে যে এই যে টেররিস্টদের ছেড়ে দেওয়া হয়েছে তার জন্য রিজনাল আর গ্লোবাল সিকিউরিটি প্রবলেম হতে পারে বা আক্রান্ত হতে পারে। এই জিনিসগুলো কিন্তু সামহাও ভারতের স্টেটমেন্টে রিফ্লেক্টেড হয়নি। প্রফেসর ইউনূসের সঙ্গে যে কথাবার্তাগুলো হলো সেটা হয়তো আমাদের ডোমেস্টিক পলিটিক্সের সঙ্গে যুক্ত, কিন্তু সেটা রিফ্লেক্টেড হয়নি ভেরি ভেরি স্ট্রেঞ্জলি। আরো অনেক জিনিস আপনি বলছেন ভেরি ভেরি স্ট্রেঞ্জলি এই বিষয়টা আলোচনা হয়নি। আপনি সাথে সাথে এটাও বলছেন যে বাংলাদেশের দ্রুত নির্বাচন যেন লেজিটিমেট সরকার আসে। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট এটাকে কি ভারত ইললেজিটিমেট বা অবৈধ মনে করে? 8 মাস ধরে তো তাই হলো, নাহলে তো এই যা ঘটলো এপ্রিলের 4 তারিখে একটা থার্ড কান্ট্রিতে, সেটা তো আগেও হতে পারত। তাহলে আমরা কেন 4 এপ্রিল অব্দি ওয়েট করলাম? সেই জন্যই এই প্রশ্নটা আসে যে একটা থার্ড ফোর্সের চাপে কি এটা হয়েছে, যাতে কি ইন্ডিয়া কোনো ইম্পেডিমেন্ট না হতে পারে সেই থার্ড কান্ট্রির যে মিয়ানমারকে নিয়ে প্রজেক্ট বা সেই মিয়ানমারকে নিয়ে যে স্ট্র্যাটেজিক অবজেক্টিভস গুলো সেগুলোকে যাতে ইন্ডিয়া বাধা না দিতে পারে। তার জন্য কি 4th of এপ্রিলে ব্যাংককে এই জিনিসটাকে করতে হলো? তো আমার প্রশ্নগুলো সেখানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবজেক্টিভের সঙ্গে আমরা কি আমাদের, যেটা আমরা হিন্দিতে বলি বা ইংরেজিতে বলি যে our hands were tied behind our back, এখন কি আমরা দেখব যে ইন্ডিয়া কতটুকু বা এমন একটা রোল প্লে করলো যেখানে প্রফেসর ইউনূসের সরকার কোনোভাবে থ্রেটেন না ফিল করে? তো আমার মনে হয় যে এটা পুরোপুরি অর্কেস্ট্রেটেড হচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি বা at the level of the security agencies of India and the United States. তার মানে এটাই বুঝতে পারছি যে একরকম চাপে পড়ে ওই বৈঠকটি হলো, যেটা আপনি বলেন, এবং চাপের মুখেই আসলে বৈধতা দিতে বাধ্যই হলো ভারত। মোস্ট সার্টেনলি এই লেজিটিমেসি তো ভারত দিচ্ছিল না কোনোভাবে। 8 মাসের জন্য একটা আরো কিছু বিষয় নিয়ে আগাই, যে সেই মানে অনেকগুলো বিষয় রয়ে যাচ্ছে। কথা আসছিল ইনক্লুসিভ নির্বাচন, সংখ্যালঘু নির্যাতন বিষয়, এই বিষয়গুলো ছোট ছোট করে কথা বলতে চাইবো। তবে এই যে আবারও সেই যেটি দিয়ে শুরু করলাম, প্রেস সচিবের যে বক্তব্য, সেটিকে যে গণমাধ্যমে, আপনাদের গণমাধ্যমগুলোতে একদম মূলধারা স্বনামধন্য গণমাধ্যমগুলো যেটি আসছে সবগুলোতে দেখছিলাম সোর্সের বরাত দিয়ে বলা হচ্ছে। এটি দু দেশের মধ্যকার বৈঠক হলো, একদম সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হলো, সেখানে সোর্সের বরাত দেওয়া কেন? এই বিষয়গুলিকে খুব গোপন, যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা হয়েছে বা প্রেস সচিব যে বক্তব্য দিচ্ছেন সেটি সত্য কি মিথ্যা, এই বিষয়গুলো কি গোপন? সোর্সের বরাত দিয়ে কেন কেন প্রকাশ করা গেল না এটা? দেখুন, আমাদের আমি যেটা দেখলাম সেটা হলো যে আমাদের ফরেন সেক্রেটারি একটা টেলিভাইজড ইন্টারভিউ দিলেন সবার সামনে, প্রায় অনেক প্রত্যেকটা যেগুলো ওনারা চেয়েছিল ফোকাস করতে, অন্তত তার উপরে উনি অন দ্য রেকর্ড এসে উনি বললেন ক্যামেরার সামনে। কিন্তু আমরা আমরা বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস্টার তাওহিদ হোসেন, ওনাকে দেখলাম না আর কি। হ্যাঁ, এই একই জিনিস বাংলাদেশের তরফ থেকে বলতে আমরা দেখলাম একটা থার্ড রেট মিডিয়া পার্সন, I'm sorry, I'm having to describe him as a third rate media person, উনি ব্রিফ করলেন।
এখানে মিস্টার তহিদ হোসেনের উচিত ছিল এটাকে নিয়ে ব্রিফ করা, বাট একজন মিডিয়া ইন্ডিভিজুয়াল এটাকে ব্রিফ করছে। তাতেই বোঝা গেল যে স্পিন মিডিয়া ডক্ট্রিনটা ইন্ডিভিজুয়াল কোথায় প্রেস আছে। সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, মানে প্রধান উপদেষ্টার সাথে I বৈঠক don't care. করছেন। I don't care. I know his background. উনি একজন সাধারণ মিডিয়া পার্সোনালিটি। ব্যাকগ্রাউন্ড যাই হোক, এখন তো তার অবস্থান বা তার পজিশন, তার ডেজিগনেশন আছে। ডাজন্ট ম্যাটার ডেজিগনেশন থাকুক না থাকুক, ফরেন সেক্রেটারি লেভেল একটা সিরিয়াস দ্বিপাক্ষিক যখন মিটিং হচ্ছে, সেখানে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ব্রিফ করছে মিডিয়াকে, ইন্ডিয়ান মিডিয়াকে, সেটা এক্সপেক্টেড যে বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রির অ্যাডভাইজার মিস্টার তহিদ হোসেন, উনি ব্রিফ করবেন বাংলাদেশের মিডিয়াকে বা জয়েন্ট মিডিয়াকে, যারাই ওখানে ছিল। একটা প্রেস সেক্রেটারি, ওনার কি লোকাল স্ট্যান্ডাই হয় এখানে, হয় হয়তো, কিন্তু উনি কি সেই ফরেন রিলেশনস এর যে ডেলিকেট ইস্যুস গুলো, যে সূক্ষ্ম ইস্যুস গুলো, সেগুলো কি উনি বেটার বুঝবেন মিস্টার তহিদের, মানে তিনি বুঝবেন কি বুঝবেন না সেই প্রশ্ন আপনি করছেন। আপনি তার ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলছেন। ব্যাকগ্রাউন্ড তো আসলে আমি ওই প্রশ্ন করছিলাম, ব্যাকগ্রাউন্ড কিভাবে ম্যাটার করে এখনকার পজিশন। নরেন্দ্র মোদী একজন চা বিক্রেতা ছিলেন, তিনি এখন ভারতের প্রধানমন্ত্রী, সেই অবস্থান থেকে উনি তো চা বিক্রেতা ছিলেন না। আপনারা তো এটাই তো ভুল করছেন যে উনি চা বিক্রেতা ছিলেন না, সেটাও তো একটা বানানো গল্প। তো এটা কেন আপনারা ভারতের গণমাধ্যমে আমরা দেখেছি, এটা তো আমাদের নিউজ। হ্যাঁ, তো মানে এটাই হলো কথা, যে এটাকে ভালো করে প্রোব করতে হবে তার ব্যাকগ্রাউন্ড, সে কি আদৌ ছিলেন চা বিক্রেতা না ছিলেন না। এখন আমরা যদি দেখি, এমনকি গুজরাট দাঙ্গার কারণে ভারত মানে নিষিদ্ধও ছিলেন যুক্তরাষ্ট্রে, এরকম ব্যাকগ্রাউন্ডও তো নিশ্চয়ই আছে, যে এর মধ্যে তো কোনো দৌড়াই নেই যে অনেকে ভারতে যারা লিবারেল ঘরানার লোকজন, তারা ওনাকে ব্লেম করেন গুজরাটের রাইটস নিয়ে, আর সেটাকে আমরা উড়িয়ে দিতে পারি না এখনো, যে উনি তার মধ্যে ইনভলভ ছিলেন কিনা, বা ওনার প্রশাসন ইনভলভ ছিল কিনা যখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তো এই জিনিসগুলো একটা ব্যাপার হয়। তাহলে কি আমরা বলবো যে প্রফেসর ইউনুস তো এনজিওর ব্যাকগ্রাউন্ড, ওনার কি লোকের স্ট্যান্ডাই হয় একটা দেশ চালাবার জন্য, উনি কি বোঝেন সেই যে সূক্ষ্ম ব্যাপারগুলো দরকার হয়? এখন অব্দি দেখছি যে উনি তো বেশ ভালোই করছেন, বেশ স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্রোচ গুলো করছেন। উনি যথেষ্ট, যেটা আমি বললাম যে এপ্রিল মাসের 1 তারিখে ওনারই অফিস থেকে ফরেন মিনিস্ট্রির অফিসে ইনস্ট্রাকশনস গিয়েছিল মিস্টার মোদির সঙ্গে যে মিটিং হবে সেগুলোকে নিয়ে ফাইল তৈরি করার। তার মানে হচ্ছে যে ওনার কাছে কি আগাম ইনফরমেশন ছিল যে এই ধরনের একটা মিটিং হতে পারে। তো পুরোপুরি আমাদের দেখতে হবে যে কোন লেভেলে ডিপ্লোমেসিটা হচ্ছে। তো সেখানে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, এই লেভেলের যদি ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট হয়, তাহলে সেখানে একজন ফরেন মিনিস্ট্রির অ্যাডভাইজারকেই মিডিয়াকে ব্রিফ করাটা আমার মনে হয় বেশি রেলেভেন্ট। কিন্তু আমি ওই প্রশ্নটা একটু উত্তর করছিলাম যে সোর্সের বরাদ দিয়ে বলা কেন, শব্দগুলো তো শক্ত শব্দ ব্যবহার করা হয়েছে, ম্যালিশিয়াস, মিসচিভাস বলা হচ্ছে, যে ইনঅ্যাকিউরেট, মানে প্রেস সচিবের বক্তব্য, এই শব্দগুলো একদম ব্যবহার করা হচ্ছে, কিন্তু সোর্সের বরাতে কেন? দেখুন, এই সোর্সের বরাদ্দে তখন হয় যখন কোন পার্টিকুলার অফিসিয়াল চায় না যে তার নামগুলো আসে, কিন্তু অন্তত মেসেজটা বাইরে যাক। কেউ চাইবে না যে এই ধরনের কঠোর শব্দগুলোকে ইউজ করার জন্য একটা ডেলিকেট মোমেন্ট, যেখানে অনেক কিছু মেক অর ব্রেক হতে পারে আর কি। তো এগুলো আমরা জার্নালিজমে এগুলো হয়ে থাকে আর কি। দিস ইজ ভেরি ভেরি
কমন প্লেস। কিন্তু সেই শব্দগুলো ব্যবহৃত হয়েই গেল, ব্যক্তির নাম বা কোথা থেকে কর্তৃপক্ষের জায়গাটা না আসলেও শব্দগুলো ব্যবহৃত হয়ে গেল। এবারে আসি একটু কন্টেন্টে, চন্দন নদী, এবারে যদি একটু আপনি মানে আরেকটু সুনির্দিষ্ট করে জায়গাগুলো যেতে পারি, যে কন্টেন্টের ব্যাপারে কথা হয়েছে, শেখ হাসিনা প্রত্যাপন নিয়ে একটুখানি কথা হলো। বলছেন আপনারা যে বারবার ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক একটা নির্বাচন, সেটি নিয়ে কথা বলছেন, এবং আপনি স্পষ্ট করছিলেন যে সেটি বলতে আওয়ামী লীগ যেন নির্বাচনে থাকে সেটিও মানে ভারত মিন করছে। ইনক্লুসিভ নির্বাচন এই কথাটি এখন ভারত বলছে, এই যে 3টি নির্বাচন হয়ে গেল 14, 18, 24, তখন তো ভারতকে কখনো আসলে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে শোনা গেল না। কেন তখন কেন বলছে না, বলেনি, এখন কেন বলছে? ভেরি গুড কোয়েশ্চেন। কেন? এর সিম্পল উত্তর হচ্ছে পলিটিক্যাল রিয়ালিটিস হ্যাভ চেঞ্জ। ডিপ্লোম্যাসি কিন্তু কোথাও একটা আটকে থাকে না। ডিপ্লোম্যাসি ইজ ভেরি ডাইনামিক। হয়তো এখানে অনেকে ভাবতে পারে যে এতে কি আওয়ামী লীগের ক্ষতি হতে পারে, হয়তো হতে পারে, কিন্তু এফার্টটা তো তাই না। আমরা যদি স্টেট পলিসি হিসেবে দেখি, যে এফার্টটা হচ্ছে যে একটা ইলেকশন যদি হয় আগামী দিনে, সেখানে সেটা যদি ইনক্লুসিভ হয়, সেটা অবভিয়াসলি আমার মনে হয় বেশি গ্রহণযোগ্য হবে। আর সেটা একই জিনিস কিন্তু বিএনপিও তাই এক্সপ্রেস করছে। বিএনপি কিন্তু কোনো রিজার্ভেশন রাখছে না যে আওয়ামী লীগ পার্টিসিপেট করা উচিত কি উচিত না। তারা খুব এক্সপ্লিসিটলি বলছে যে আওয়ামী লীগের পার্টিসিপেট করা উচিত এখানে। কেন কিনা এই জিনিসটা তাহলে প্রুভ হবে, যেই জিনিসটা আওয়ামী লীগ করছিল আর কি বিএনপির ক্ষেত্রে। আওয়ামী লীগ চাইছিল যে বিএনপি কোণঠাসা হোক, বিএনপি বয়কট করেছে হয়তো, কিন্তু আওয়ামী লীগ তো কোনো পদক্ষেপ নেয়নি তখন টু টেল দ্য বিএনপি অর টু দ্য কান্ট্রি যে আমরা এই ইলেকশন গুলোকে ফ্রি অ্যান্ড ফেয়ার করব, তারা সবাই পার্টিসিপেট করবে। বিএনপি সেই জায়গাটাকে মানেনি কোনোভাবে। বিএনপির একটা অ্যাপ্রিহেনশন ছিল যে এই ইলেকশনটা কোনোভাবেই ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না, সেজন্য আমরা তার থেকে পিছিয়ে থাকবো। কিন্তু এটাই প্রুভ করার জন্য হয়তো বিএনপি এই পজিশনটা নিয়েছে যে আমরা হয়তো মরাল হাই গ্রাউন্ড নিতে পারি একটা, যেখানে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ আসুক এই সময়। আর বিএনপি হয়তো এটাও বোঝে যে এই মুহূর্তে যা পলিটিক্যাল রিয়ালিটিস গুলো আছে বাংলাদেশে, তাতে এখন যদি কাল যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলে বিএনপি পাওয়ারে আসবে। সেই পরিপ্রেক্ষিত থেকেই কিন্তু বিএনপি এই জিনিসটা বলছে। কিন্তু এখন দেখতে হবে যে ভারত কেন বলছে, মানে বিএনপি কেন বলছে সেটা বুঝলাম, আপনিও স্পষ্ট করলেন, কিন্তু ভারত কেন বলছে? আর বলছে না হয় খুব যৌক্তিক ভাবে ইনক্লুসিভ নির্বাচন চাইবে, সেটাই স্বাভাবিক, এতদিন বললাম না কেন? ভেরি গুড কোয়েশ্চেন। এটাই আমি বলছিলাম যে দেখুন, একটা পলিটিক্যাল পার্টিকে এত বছর ধরে সাপোর্ট দিয়ে আসার পেছনে যে স্ট্র্যাটেজিক কারণগুলো ছিল, সেটা ফুলফিল হয়েছে কিনা সেটা ইতিহাস ডিসাইড করবে আর কি। কিন্তু যেটা যেটা ভারত এখন বলছে সেটা হলো, ভারত হয়তো এই জিনিসটাকে রিয়েলাইজ করছে যে পলিটিক্যাল রিয়ালিটি কিন্তু এখন কমপ্লিটলি ডিফারেন্ট। এখন কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ বা অন্য কোনো দলকে ব্যাক করার মতন ক্ষমতাও হয়তো ভারতের নেই। তো সেখানে রিয়ালিটিটাকে ফেস করে সেটাকে অ্যাডমিট করে এগোনোটাই আমার মনে হয় is a better way to approach international relations rather than continue to lend support to one political party. সেটা হয়তো একভাবে করেছে অবলিকলি, যেখানে বলছে ইনক্লুসিভ ইলেকশন হোক, আর আরেকভাবে যেটা ভারত অ্যাডমিট করছে যে গত 3টে ইলেকশনে যেটা হয়ে এসছে আর কি, আমরা দেখেছি কমপ্লিট ইলেকট্রাল রিগিং হয়েছে, কমপ্লিটলি মানে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার তো বটেই না, বরঞ্চ আমরা একের পর এক উদ্ভট ধরনের মেকানিজম দেখেছি আওয়ামী লীগকে পাওয়ারে ফিরিয়ে আনার জন্য। তবে এটাও দেখতে হবে আমাদের আমি যেটা
নিজে জানি বা অনেকেই হয়তো জানে সাংবাদিকরা যে এমন একটা পর্যায়ে চলে এসেছিল এই সম্পর্কটা আহ, উম, ভারতীয় সরকার আর আওয়ামী লীগের মধ্যে, যেখানে শেখ হাসিনা হয়তো অনেক কথা ভারতীয় সরকারের বা ভারতীয় সরকারের যারা রিপ্রেজেন্টেটিভ অফিসিয়ালস তাদের কথা কিন্তু উনি মানতেন না। তো বিয়ন্ড এ পয়েন্ট আমরা হয়তো অনেকভাবে দেখেছি যে হাত তুলে দেওয়া, তারই একটা মানে এক্সাম্পল আমরা মানতেন দেখবো। না, কিন্তু ভারত কি চেয়েছিল যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হোক? কারণ আমরা কিন্তু 24-এ নির্বাচন আগে এমনকি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক দেখেছি, 2+2 বৈঠক, যেখানেও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে যেন যুক্তরাষ্ট্র একটু শক্ত অবস্থানে ছিল, কিছু স্যাংশনের বিষয় এসেছিল, তার আগে একদম নির্বাচনের ব্যাপারে একটা অবস্থান জানাচ্ছিল। কিন্তু ওই 2+2 বৈঠকে ভারতের একরকম কি বলবো, ভারতের বক্তব্য বা ভারতের অবস্থানের পজিশন ছিল যে ভারতের পজিশন, আমি ছিলাম, আমি ওটা কভার করেছিলাম ওই 2+2 মিটিংটা, এই বাইডেন আর আমাদের জয়শঙ্করের মিটিং এ, সেটা আমি কভার করেছিলাম। যেটা আমি বুঝতে পেরেছিলাম যে আমরা অবভিয়াসলি এটাকে কভার আপ করতে খুবই অক্ষমতা প্রকাশ করেছিলাম। তাতে আমরা বলেছিলাম যে ইট ইজ বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স। এখন কি আমরা সেটাকে বলবো যে এটাও বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স? আমরা তো জড়িত হয়ে গিয়েছি, প্রফেসর ইউনূসের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা এটাও বলেছি যে ইনক্লুসিভ হওয়া উচিত, আমরা এটাও বলেছি ডেমোক্রেসি থাকা উচিত, আমরা এটাও বলেছি যে হিন্দুদের নিয়ে ভাবা উচিত, হিন্দুদের উপরে প্রসিকিউশন হচ্ছে। তো তো নানান ব্যাপারে ইন্ডিয়ান যে কন্ট্রাডিকশনস গুলো ইন্ডিয়ান পলিসির, সেগুলো কিন্তু একভাবে বেরিয়ে এসছে। এটা কিন্তু ডিনাই করা যাবে না যে ইন্ডিয়ান পলিসির মধ্যে যে কন্ট্রাডিকশনস গুলো ছিল সেগুলো ধামাচাপা রয়ে গেছে, সেগুলো ধামাচাপা রয়নি, কিন্তু এগুলো বেরিয়ে এসছে নানান ভাবে। এই যে ইনক্লুসিভ আপনি বললেন, ইয়েস আই এগ্রি উইথ ইউ, ডেমোক্রেসি এতদিন কেন বলেনি? তো এটার খেসারত ভারতকে হয়তো দিতে হবে ইন দ্য ফর দ্য নেক্সট হাউ মেনি ইয়ার্স আই ডু নট নো। কিন্তু সেই জায়গা থেকে অন্তত একটা লেসন যদি ভারতীয় সরকার পায়, যে ওই যে বিএনপি যে কথাটা বলতো আর কি, বা যে ডু নট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট, সেটা সেই লেসনটা কি ভারতীয় সরকার বা ভারতীয় এজেন্সিজরা বা ভারতীয় অর্গানাইজেশনসরা সেটা ড্র করবে? আর তাদের ফরেন পলিসি কি অ্যাকর্ডিংলি সেই ধরনের ডাইনামিজম দেখতে পারবো আমাদের তাদের ফরেন পলিসিতে? আমি চাই যে সেই ধরনেরই হোক। তার মানে আপনার এই জায়গাটা খুবই স্পষ্ট, অনেক ধন্যবাদ। যে মানে এই জায়গাটা স্বীকার করে আপনি মনে করছেন যে ফরেন পলিসিতেও ভারতেরও একটা রিয়েলাইজেশন আসা দরকার। নিশ্চয়ই দরকার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কথা হয়েছে সংখ্যালঘু, বা আপনিও বারবার বলছিলেন হিন্দুদের উপর নির্যাতন, সেই বিষয়টা নিয়ে। কিন্তু ভারত বারবার এই প্রসঙ্গটাতে বলছে, বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টা অস্বীকার করা হচ্ছে যে ভারত যেই মাত্রায় বলছে বাংলাদেশে সেই মাত্রায় হচ্ছে না। এই বিষয়ে অনেক গুজবও চলেছে ভারতে, যে গুজবের কথা আমি শুরুতে বলছিলাম, অনেক গণমাধ্যম এটা নিয়ে অনেক গুজব হয়েছে। না, গুজব আমি ঠিক গুজব বলবো না। কমিউনাল ভায়োলেন্স ইজ আ রিয়ালিটি। এটা নিয়ে অনেক সংস্থাই বাংলাদেশে ডেটা মেনটেন করেছে। সেই ডেটাগুলো নিশ্চয়ই আশা করি খুবই কেস স্পেসিফিক হবে আর কি। আমরা দেখেছি যে এর সঙ্গে অন্যান্য ধরনের ক্রাইমসও বাংলাদেশে হয়েছে। এই গত আমরা যদি 2-2.5 মাসের ডেটাগুলো দেখি, লেভেল অফ মার্ডার্স, লেভেল অফ রেপ, আর অন্য ধরনের ক্রাইমস, আর্সন, এই জিনিসগুলো আমরা যদি দেখি, তার সঙ্গে সংখ্যালঘুদের উপরে অত্যাচার যেটা হয়েছে, এটাও রিয়ালিটি।
জি। এখন কিন্তু ভারত সবসময় মানে এবারই প্রথম না, বারবার বা বারংবার আসলে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বলছে, কিন্তু ভারতে যেখানে ভারতের নিজের ভেতরে এত বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই যে সম্প্রতি এই মার্চেও ইউএস রিলিজিয়াস ফ্রিডম প্যানেল তারা বলল যে সংখ্যালঘু নির্যাতন ভারতে বাড়ছে। এছাড়াও মানবাধিকার বিভিন্ন সংস্থা, HRW এর মতো বিভিন্ন সংস্থা বলেই যাচ্ছে, ভারত বিভিন্ন সময় সেটাকে অস্বীকারও করছে। সেখানে এটাকেই বলে স্টেট ডুপ্লিসিটি, যে ভারতে মুসলমানদের বিরুদ্ধে যে ধরনের নির্যাতন হয়েছে আর কি, আর এটা তো শুধু এখন না, এটা মোদী সরকারের থাকার 2014 থেকে হয়ে আসছে। আমরা দেখেছি এর আগে ভিজিল্যান্টে জিনিসগুলো, কাউ প্রোটেকশনের নামে, গরু প্রোটেকশনের নামে লোকেদের মার্ডার করা, এগুলো আমরা দেখেছি। এন্ড দিস ইজ সামথিং দ্যাট ইন্ডিয়াতে এগুলো নিয়ে প্রচুর ক্রিটিসিজমও হয়েছে। তো সেখানে একটা হিপোক্রেসি নিশ্চয়ই আসে, আর হিপোক্রেসিটা বাংলাদেশের ক্ষেত্রে আমি আরেকটু বলে দিই, আমাদের স্টেটমেন্টে, ইন্ডিয়ান গভর্নমেন্টের স্টেটমেন্টে যাই হোক, আমি তো আর সরকারি সাংবাদিক না বা সরকারকে ডিফেন্ড করার জন্য আসিনি, আমি তো এটাও বলবো যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে যে আমরা স্টেটমেন্ট দেই তার পেছনেও একটা হিপোক্রেসি আছে। হিপোক্রেসিটা কোথায় আছে, যে আমরা বলি ঠিকই, কিন্তু আমরা কি সেই হিন্দুদের বাঁচাবার জন্য বা কোনো মানে বাংলাদেশের যে সরকার হোক বা অ্যাডমিনিস্ট্রেশন হোক, তার সঙ্গে আমরা কি কোনো কনক্রিটলি এই জিনিসটা নিয়ে ডিল করেছি যাতে কি এটা কমে? আর এটা কিন্তু শুধু ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের সময় না, এটা আমরা দেখছি দীর্ঘদিন ধরে দেখছি, 91 থেকে দেখছি আমরা যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। আগে ছিল হিন্দুদের, যেটা আমরা দেখেছি 71-এ 24% তাদের পপুলেশন নিয়েছিল, সেটা এসে ঠেকেছে বিটুইন 7 and 8%। তো এত বছরে এতগুলো হিন্দু গেল কোথায়? নিশ্চয়ই তারা মাইগ্রেট করে ইন্ডিয়াতে চলে এসছে, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই, আর এখনো আসছে। তো আমরা একটা জিনিস করেছি, সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যাতে কি আমাদের পার্শ্ববর্তী দেশের যারা মাইনরিটিসরা আছে তারা এসে সিটিজেনশিপ গ্রহণ করতে পারে, বা তাদের সিটিজেনশিপ দেওয়া হবে বেসড, তারা যদি দেখাতে পারে, যে প্রুভ করতে পারে তাদের এগেইনস্টে পারসিকিউশন হয়েছে। এখন বাংলাদেশের থেকে প্রচুর হিন্দুরা এসছে এখানে, কিন্তু আমাদের দেখতে হবে ডেটা ভিত্তিক পয়েন্টস গুলো, যে বাংলাদেশ থেকে যারা 31শে ডিসেম্বর 2014, সেটা হচ্ছে কাট অফ ডেট আমাদের ওই আইনের ভিত্তিতে আর কি। তো আমাদের দেখতে হবে যে এই ডেটের মধ্যে কত হিন্দুরা ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছে। আমি তো বলবো সেটা মানে যদি আমি আমার অ্যানেকডোটাল ইনফরমেশন বা ডেটা দিয়ে দেখি, তার তুলনায় অত্যন্ত কম। তাহলে কি হচ্ছে? তাহলে কি এই যে ইন্ডিয়ান যে মুভটা, যে আমরা আমাদের বুক ফেটে যাচ্ছে বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে, সেটাও কি পার্ট অফ পলিটিক্স? সেই পলিটিক্সটা কি খুবই সাময়িক পলিটিক্স, যে আমরা এখন বললাম কিন্তু তারপর আর কিছু করতে পারলাম না? আর সেটা আমাদের দেখতে হবে যে বিজেপিকে কিভাবে এই পলিটিক্সটা হেল্প করতে পারে পশ্চিমবঙ্গে, বা ধরুন অন্যান্য জায়গায় যেখানে বাংলাদেশের মাইনরিটিসরা যেতে পারে। তো এই জায়গাটা একটা খুবই ডজি জায়গা। আমার মনে হয় এখানে বিজেপি আমাদের দেশে মুসলমানদের নিয়ে ধরা খেয়েইছে।